আমার প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার অনলাইন ক্লাসে অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহনলাল নাথ, তৈলাদ্বীপ ভারকাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এক বিষয়ের উপর পাঠদানের জন্য উপস্থিত হয়েছি। আজকে আমাদের পাঠের বিষয় হবে সত্যমতায় দেখে স্প্রেডশিট। আমরা পাঠদানের আগে আমাদের শিক্ষণ ফলগুলো আগে দেখে নিব। আমরা আজকে কি কি শিখব। প্রথমে যে আমরা শিখব সেটা হচ্ছে যে স্প্রেডশিট কি। স্প্রেডশিট ব্যবহারের আলোচনা, এরপর থাকবে স্প্রেডশিট সফটওয়্যারের নাম, তারপর আছে স্প্রেডশিট প্রোগ্রামের পরিক্ষেত্র, এক্সেলের বিভিন্ন ভার্সন, কলাম ও সারি কি, সেল ও সেল অ্যাড্রেস কি, ওয়ার্কশিট কি, ওয়ার্কবুক কি। আমরা এই বিষয়ের উপর আলোচনা করব। আর আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে যে স্প্রেডশিট। এই বিষয়ের উপর আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আসো স্প্রেডশিট কি। বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। তাহলে আমাদেরকে জানতে হবে তথ্য কি। তথ্য হচ্ছে যে অর্থপূর্ণ ডাটা, যার একটা নির্দিষ্ট অর্থ আছে। যেমন আমাদের জগতে যা কিছু আছে সব কিছুই ডাটা, কিন্তু সব ডাটাই তথ্য নয়। ডাটাকে বিশ্লেষণ করে আমরা তথ্যটা পাবো। আর এই তথ্যকে কাজে লাগিয়ে আমরা প্রযুক্তি গড়ে তুলি। তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্য, প্রাপ্ত উপাত্ত হচ্ছে যে আমরা যে ডাটা আছে তাকে বিশ্লেষণ করে তাকে বোধগম্য উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হবে। যে আমরা স্প্রেডশিট কথা বললাম, ওই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের বিশ্লেষণের যে প্রাথমিক কাজগুলো আছে সহজে সম্পাদন করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যাবে। যে কোনো ধরনের যে কোনো সংখ্যা উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, তারপর হচ্ছে বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করা স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যাবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও সঠিকভাবে করা যাবে। তাছাড়া এই সফটওয়্যারের সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় অনেক কম লাগে। আর উপাত্তের চিত্ররূপ, চার্ট বা গ্রাফ দেওয়া থাকে বিধায় সহজে কাজ করা যায়। স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক, যোগাযোগের ঠিকানা, তারপর হচ্ছে ইমেল ঠিকানার ব্যবস্থা ও সংরক্ষণও করা যায়। তাহলে আমরা আসলে এখন স্প্রেডশিটটা কি। স্প্রেডশিট হলো এক ধরনের প্রোগ্রাম। স্প্রেডশিট হলো এক ধরনের প্রোগ্রাম। প্রোগ্রাম কি? কম্পিউটার কোডের সমষ্টি। স্প্রেডশিটের আবিধানিক অর্থ বা স্প্রেডের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো,
সেটার অর্থ হচ্ছে যে কাগজ বা বড় মাপের কাগজ, আর অর্থ হচ্ছে যে স্প্রেডশিটের আবেদনিক অর্থ হলো ছড়ানো বা বড় মাপের কাগজ। এটি কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। ওয়ার্কবুক কি সেটা আমরা পরে আলোচনা করব। যেমন ধরো একটি রেজিস্টার খাতায় অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটি ওয়ার্কশিটের বহু সংখ্যক সারি ও কলাম থাকে। সারি এবং কলাম কি সেটাও আমরা পরে আলোচনা করব। স্প্রেডশিটটা কি? স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, এর আবেদনিক অর্থ হলো ছড়ানো বা বড় মাপের কাগজ। এখন আমাদের পরের বিষয় হচ্ছে যে সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যারের নাম। স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে রয়েছে প্রথমে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট এক্সেল একটি প্যাকেজ সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা স্প্রেডশিটের কাজগুলো করতে পারি। এছাড়া আছে যে অ্যাপল নার্ভাস, ওপেন অফিস, লোটাস 1, 2, 3। এছাড়াও আরো সফটওয়্যার আছে। আমরা যে সফটওয়্যারে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা স্প্রেডশিট কাজগুলো সম্পাদন করব। এখন আসো স্প্রেডশিটের প্রোগ্রামের প্রয়োগ ক্ষেত্র। স্প্রেডশিট এর সাহায্যে বিভিন্ন বীমা ও ব্যাংকিং ব্যবস্থাপনা সহ যাবতীয় অর্থনৈতিক হিসাব করা যায়। ব্যাংকের যে বড় বড় হিসাব বা বীমা, যে কোনো প্রতিষ্ঠান আর্থিক হিসাব নিকাশ করা যায়। এক কথা হিসাব সংক্রান্ত সব ধরনের কাজ অতি সহজেই করা যায়। যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফলাফল, একটা শিক্ষা প্রতিষ্ঠানে 500 জন 600 জন যাই হোক না কেন অনেক শিক্ষার্থী থাকে, তাদের ফলাফলটা অনেক সহজে করা যায়। আর শিক্ষক কর্মচারীদের বেতন বিলও তৈরি করা যায় এক্সেল শিটের মাধ্যমে, স্প্রেডশিটের মাধ্যমে। তারপর দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ, দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়। যেমন প্রতিদিনের একটা হিসাব স্প্রেডশিটের মাধ্যমে করে হিসাব ভবিষ্যতের জন্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা যাবে। তারপর হচ্ছে যে বার্ষিক আয় এর প্রতিবেদন তৈরি। যদি আমরা দৈনন্দিন জীবনে হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করে রাখি তাহলে বছর শেষে এটার একটা আয় ব্যয় এর প্রতিবেদন তৈরি করতে পারবো। তারপর একটা বাজেট প্রণয়ন করা যাবে, কতটুকু আয় ব্যয় মানে কত টাকা লাগবে, কত কিছু মানে এই বিষয়ের উপর আমরা একটা বাজেট তৈরি করতে পারবো যদি আমরা বার্ষিক আয় ব্যয় প্রতিবেদন তৈরি করে থাকি। তারপর হচ্ছে বীমা ও ব্যাংকিং ব্যবস্থাপনার সুদ কষা সহ যাবতীয় হিসাব বিশ্লেষণ, তার মানে বীমা ও ব্যাংকিং ব্যবস্থাপনায় সুদ কষা সহ যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ করতে পারবো। উৎপাদন ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ করতে পারবো, আয় এবং অন্যান্য হিসাব তৈরি করা। তারপর হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেশন, বিল বেতনের হিসাব তৈরি, সব ধরনের পরিসংখ্যান তৈরি, সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক রিপোর্ট তৈরি। তাছাড়া সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি। মানে আমরা তথ্যকে বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে পারি এই স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে। তাহলে আমরা জেনে গেলাম স্প্রেডশিট প্রোগ্রামের পরিক্ষেত্রগুলো। এখন আমরা স্প্রেডশিট যে সফটওয়্যারের কথা বলছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখন আমরা এক্সেলের বিভিন্ন ভার্সন সম্পর্কে জানব। প্রথমে জানবো যে ভার্সন কি। ভার্সন বা রিলিজ এডিশন বা সংস্করণ বলা হয়। সফটওয়্যার কোম্পানিগুলো তাদের তৈরিকৃত প্রোগ্রামগুলোকে প্রথমে একটি সংস্করণ নামে বের করে। পরবর্তীতে প্রোগ্রামে অনেক
সীমাবদ্ধতা দূর করে প্রোগ্রামকে যোগোপযোগী করে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার জন্য আপডেট ভার্সন বের করেন। এক্সেলের প্রথম ভার্সন ছিল 2.0। তারপর আইবিএম বা আইবিএম কম্পেটিবল কম্পিউটারের জন্য এক্সেল 0.05 ভার্সনটি অনেক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তী উইন্ডোজ 95 এর জন্য ভার্সন 95 বা 7.0। তারপর 97 এর পরের ভার্সন হলো এক্সেল 2000। এরপর ধাপে ধাপে 2000 মাইক্রোসফট এক্সপি, তারপর এরপর এক্সেল এক্সপি, তারপর আসলো এক্সেল 2003, এক্সেল 2007, এক্সেল 2010, এক্সেল 2013, এক্সেল 2016, এক্সেল 19। তারপর আছে যে অফিস 360 বিট অ্যান্ড সাবসিকুয়েন্ট। এগুলো হলো এক্সেলের বিভিন্ন ভার্সন। এখন আমরা যে এক্সেলের কথা বলতেছি দেখে নেব সেটা কি রকম দেখতে। এই যে একটা এক্সেল, একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা ওপেন করব। এই যে এটা এক্সেল যে সফটওয়্যারটা কথা বলতেছি, এটা দেখতে এই যে ঘর কতগুলো ঘরের সমন্বয়ে গঠিত। এখানে কাজ করার জন্য অনেক টুল বার দেওয়া আছে। এটা আমরা আস্তে আস্তে শিখব কিভাবে কাজগুলো করা হয়। আজকে আমাদের জাস্ট সামান্য কিছু আমরা পরিচিতি তুলে ধরব। তাহলে আমরা জেনে গেলাম এক্সেলের বিভিন্ন ভার্সন সম্পর্কে। এরপর আমরা শিখব সারি ও কলাম কি। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই কলাম এবং সারি কি বুঝতে পারে না। আমরা আজকে সেটা পরিষ্কারভাবে জেনে নিই। যদি আমরা সারি এবং কলাম বুঝতে না পারি তাহলে আমরা কাজ করতে পারবো না। এই যে আমি একটা গোল সিলেক্ট করলাম, বি একটা গোল সিলেক্ট করলাম। এগুলো দেখা যাচ্ছে লম্বালম্বিভাবে আছে। এভাবে লম্বালম্বিভাবে যদি আমরা একটা পর একটা ঘর থাকি তাহলে এগুলো হয়ে যায় একটা কলাম। যেমন এটার নাম হচ্ছে এ কলাম, এই যে বি কলাম, এই সি কলাম। সি গুলো হচ্ছে এগুলো নাম, ডি কলাম, ই কলাম। যখন আড়াআড়িভাবে একটা ঘর আঁকা হয় সেটা হয়ে যায় একটা রো বা সারি। এক নম্বর রো, নাম্বার 2 রো, 3 নম্বর রো। এই তাহলে লম্বালম্বিভাবে যে ঘরগুলো টানা হয় সেগুলো হচ্ছে কলাম। একটা টেবিল তৈরি করতে কলাম এবং রো প্রয়োজন হয়। এই যে লম্বালম্বিভাবে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সবগুলো কলাম, আর এইভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো রো। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে একটা এক্সেল শিটে কতটা কলাম থাকতে পারে। একটা এক্সেল শিটে 256টি কলাম, আর এভাবে 256টি কলাম আছে। কতটা? 256টি কলাম আছে। আর রো সংখ্যা হচ্ছে যে 65,534টি। এভাবে 35,534টি রো এক্সেল শিটে কিন্তু আছে। তাহলে আমরা জেনে গেলাম কলাম কি, রো কি। এর পরবর্তী বিষয় হচ্ছে সেল ও সেল অ্যাড্রেস কি। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। প্রত্যেকটা কলাম এবং প্রত্যেকটা সারির সমন্বয়ে একটা ঘর তৈরি হয়। এই যে কতগুলো ঘর দেখতেছো, এই যে ঘর, এই ঘরগুলো হচ্ছে যে সেল। তার মানে একটা কলাম একটা সারির সমন্বয়ে একটা ঘর কিন্তু তৈরি হবে। কলাম এবং সারির সমন্বয়ে যে ঘরগুলো তৈরি হয় ছোট ছোট, সেগুলোকে বলা হচ্ছে সেল। প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস
আছে। যেমন এই প্রথম আমি যে ঘরটা ক্লিক করলাম, এই যে এটা এই ঘরটার অ্যাড্রেস হচ্ছে যে A1। তো A1 কিভাবে বুঝবো? এই যে এখানে নামটা উঠে গেছে নেম বক্সে। তাছাড়া একটা সেল অ্যাড্রেস গঠিত হয়, প্রথম হচ্ছে যে কলামের নাম, তারপর হচ্ছে রো এর নাম। এর কলামের নাম হচ্ছে এ আর রো হচ্ছে 1, তার মানে এটা হয়ে যাবে A1। এই সেলের অ্যাড্রেসের নাম হচ্ছে A1। তারপর এটার নাম হচ্ছে বি কলাম আর নম্বর হচ্ছে যে 1, তাহলে B1। এটার নাম হচ্ছে C1। তো এটার নাম হবে যে সি কলাম 3 নম্বর রো বা সারি, তাহলে C3। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেল কি এবং সেল অ্যাড্রেস কি। আমি আবারও বলতেছি, কলাম এবং সারির সমন্বয়ে একটা ঘর তৈরি হয়, যে ঘরটার নাম হচ্ছে সেল। এখানে প্রত্যেকটা ঘরকে এক একটা সেল এবং তার এক একটা অ্যাড্রেস রয়েছে প্রত্যেকটা। যেমন এটা হচ্ছে ই নাম্বার কলাম 6 নম্বর রো, তার মানে এটার নাম হচ্ছে E6। এই ঘরের অ্যাড্রেস হচ্ছে E6। এরপর আসো ওয়ার্কশিট কি, ওয়ার্কবুক কি। ওয়ার্কশিট এই যে এক্সেলের এই যে সুবিশাল শীটের যে অংশ কাজ করা হয় তাকেই ওয়ার্কশিট বলা হয়। যেমন ধর একটি খাতায় যেমন কয়েকটি পাতা লেখা যায়, মাইক্রোসফট এক্সেলের তেমনি ভিন্ন ভিন্ন ওয়ার্কশিট খুলে তাতে কাজ করা যায়। মানে বলতেছে একটা খাতায় যেমন একটা পৃষ্ঠা পর একটা পৃষ্ঠা লেখা যায়, তেমনি একটা এক্সেল শিটে অনেকগুলো শিট খুলে কাজ করা যায়। যেমন ধর একটা শিট 1, তারপর শিট 2, শিট 3, এগুলো অনেক রকম, মানে 16টা ওয়ার্কশিট সাধারণত 16টা ওয়ার্কশিট নিয়ে কাজ করা যায়। এর অধিকও থাকতে পারে, প্রয়োজন হলে অধিকও থাকতে পারে। তাহলে ওয়ার্কশিট কি? মাইক্রোসফট এক্সেলের রো এবং সমন্বয়ে যে শীটটি গঠিত হয় তাকে বলা হচ্ছে ওয়ার্কশিট। মাইক্রোসফট এক্সেলের রো এবং কলাম, এই যে কলাম এবং রো এর সমন্বয়ে যে শীটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কাজগুলো করা হয়। আর এই ওয়ার্কশিট তৈরির কয়েকটা ধাপ রয়েছে। যেমন প্রথম হচ্ছে তোমাকে ডাটা সংগ্রহ করতে হবে, তো ওয়ার্কশিট ডিজাইন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি করা, ফর্মুলা তৈরি করা, ডাটা এডিট করা, ডাটা ফরম্যাটিং করা, ডাটা বিশ্লেষণ করা ও প্রিন্ট করা। তাহলে আমরা একটা ওয়ার্কশিট কিভাবে তৈরি করতে পারবো? প্রথমে আমাদেরকে ডাটা সংগ্রহ করতে হবে। যদি ডাটাই সংগ্রহ না করি তাহলে আমরা ওয়ার্কশিট করতেই পারবো। প্রথম ধাপ হচ্ছে ওয়ার্কশিটে ডাটাটা সংগ্রহ করতে হবে। এরপর হচ্ছে যে ওয়ার্কশিটের ডিজাইন, কিভাবে ডিজাইন করবো সেটা জানতে হবে। ডাটা কিভাবে এন্ট্রি দিব সেটাও জানতে হবে। এরপর হচ্ছে ফর্মুলা তৈরি করা, তারপর ডাটা এডিট করা, ডাটা ফরম্যাটিং করা, ডাটা বিশ্লেষণ ও প্রিন্ট করা। এগুলো আমরা ধীরে আস্তে আস্তে আরো পরবর্তী ক্লাসে জানতে পারবো কিভাবে কাজগুলো করা হয়। এরপর আসো ওয়ার্কবুক কি। আমাদের শেষ টপিকস হচ্ছে ওয়ার্কবুক কি। ওয়ার্কবুকটা হচ্ছে এক্সেলে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে ভবিষ্যতের জন্য বিশ্লেষণ পরিগণনা করা যায়, অথবা পেন ড্রাইভ, তারপর মেমোরি, এসডি মেমোরি বা হার্ড ডিস্ক বা যে কোনো ডিস্ক, সিডি কম্প্যাক্ট ডিস্ক বা ডিভিডির মধ্যে সংরক্ষণ করা যায়।
তাছাড়া অনলাইন ড্রাইভেও সংরক্ষণ করা যেতে পারে ভবিষ্যতের জন্য। সংরক্ষিত স্প্রেডশিট ফাইল বা ওয়ার্কবুক বলা হয়। এক কথায় এক্সেলের ডকুমেন্টকেই ওয়ার্কবুক বলা হয়। এর মানে কি, আমরা যে এক্সেলের ডকুমেন্টটা আছে ওইটাকে ওয়ার্কবুক বলে। সাধারণত একটি ওয়ার্কবুকে 16টি ওয়ার্কশিট থাকে, 16টি ওয়ার্কশিট থাকে একটা ওয়ার্কবুকে। প্রয়োজন হলে একসাথে একাধিক ওয়ার্কবুক কাজ করা যায়। আর সময়ের সাথে একাধিক শিটেও কিন্তু ডাটা ইনসার্ট করা যায়। তাহলে ওয়ার্কবুকটা হচ্ছে যে এক্সেল ডকুমেন্টের ওয়ার্কবুক মানে হচ্ছে যে ভবিষ্যতে আমরা কোনো তথ্য বিশ্লেষণ বা পরিকল্পনা করার জন্য ভবিষ্যতে কোনো মেমোরি বা ডিস্কে সংরক্ষণ করে রাখা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্প্রেডশিট কি, স্প্রেডশিটের ব্যবহার, স্প্রেডশিট সফটওয়্যার নাম, স্প্রেডশিট প্রোগ্রাম, এক্সেলের বিভিন্ন ভার্সন, তারপর হচ্ছে কলাম ও সারি, তারপর হচ্ছে সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেস কি, ওয়ার্কশিট কি, ওয়ার্কবুক কি। তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে ক্লাসগুলো চর্চা করবে, দেখবে কি পড়েছি, কি বলতে চাচ্ছি, এগুলো একটু চর্চা করবে বাসায় বসে। আর স্বাস্থ্যবিধি মেনে চলবে নিয়মিতভাবে, অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা পর হাত দ্রুত করবে, মাস্ক ব্যবহার করবে, ঘরে থাকবে। আর আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ক্লাসগুলো আমাদের স্যাররা নিয়মিত দিয়ে যাচ্ছে, এগুলো তোমরা দেখবে। আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।